ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কবিতার লাইনগুলোই কিন্তু লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, তার বিখ্যাত কবিতা সকল দেশের সেরাই। কিন্তু সেই যে দেশকে নিয়ে এত আলোচনা, এত সুন্দর কবিতা, সেই দেশকে আজ বিপথে চালিত করছেন এক নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এবং এক কথায় বলেছে, যে দেশ বাংলাদেশ, যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে নতুন দেশের জন্ম হলো, সেই বাংলাদেশই আজ সেই পাকিস্তানের পায়ে লুটোপুটি খাচ্ছে। কেন বলছি এই কথা? এই সব কিছু নিয়ে আলোচনা করব এখনকার 1 ঘন্টায়। আপনারা জানেন, গত কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে গিয়েছেন আইএসআই, অর্থাৎ পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, সেই আইএসআইয়ের প্রধান প্রতিনিধি দল। এবং তারপরেই চর্চা শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে। চর্চা হওয়া স্বাভাবিক, তার কারণ বাংলাদেশের জন্ম কিন্তু এই পাকিস্তানের সঙ্গে লড়াই করেই। আর এই পাকিস্তান অকাতরে নির্বিচারে বাংলাদেশের মানুষদের কিন্তু হত্যা করে চলেছিল, এবং যার ফলে কিন্তু নতুন দেশের জন্ম। বাংলাদেশে আসছেন আইএসআইয়ের প্রধান, তার সঙ্গে গোপন সফরে ঢাকায় আইএসআইয়ের প্রধান এবার বাংলাদেশে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোপন সফরে ঢাকায় এসছেন আইএসআইয়ের প্রধান। তিলে তলে কি করছে বাংলাদেশ, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। তিলে তলে কি করছে বাংলাদেশ? তবে কি ভারত বিরোধিতা করতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে হাত মেলাচ্ছে বাংলাদেশ? খুব গুরুত্বপূর্ণ। তবে কি ভারত বিরোধিতা করতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে হাত মেলাচ্ছে? শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই, আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের, এবং যার ফলে কিন্তু আইএসআইয়ের প্রতিনিধি দল বাংলাদেশে, তাহলে সেই ঘনিষ্ঠতা এবার বন্ধুত্ব সম্পর্কে পরিণত হতে চলেছে। তার কারণ কিছুদিন থেকে কিন্তু এই জল্পনা চলছিল, তা কিন্তু শিলমোহর পড়ে গেল। এবং বাংলাদেশের সাথে আইএসআইয়ের ঘনিষ্ঠতা কি ভারতের জন্য অশনি সংকেত, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে বারবার করে। গোপন সফরে আইএসআইয়ের প্রধান এবার বাংলাদেশে, ঢাকায় কেন এসছেন, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী 1 ঘন্টায়। আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট অতিথিরা, তারা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিবেন যে কেন এসছেন, বাংলাদেশ কোন পথে চলতে চায়, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে। একুশে জানুয়ারি থেকে আইএসআইয়ের একটি উচ্চ পর্যায়ের দল ঢাকায় এসছে। আরেকটু বলে রাখি, 1971 সালের পর প্রথমবারের মতো ঢাকায় প্রবেশ করে আইএসআই। দুবাই হয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে আইএসআইয়ের টিম। জানিয়ে রাখি, দুবাই হয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে এই আইএসআইয়ের টিম। আইএসআইয়ের টিম 24শে জানুয়ারি পর্যন্ত ঢাকায় থাকবে, অর্থাৎ 24শে জানুয়ারি পর্যন্ত কিন্তু ঢাকায় থাকার কথা। আজকে যে 24শে জানুয়ারি, আজ পর্যন্ত কিন্তু ঢাকায় থাকবে এই আইএসআইয়ের টিম। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইএসআইয়ের সাক্ষাৎ। সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইএসআইয়ের সাক্ষাৎ। আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক নিজে ঢাকায়। আর একটু বলে রাখি, আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক তিনি কিন্তু নিজে ঢাকায় এসছেন। মেজর জেনারেল শহীদ আমিরও আইএসআই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। মেজর জেনারেল শহীদ আমিরও আইএসআই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমির চীন পাকিস্তানের একজন সামরিক কূটনৈতিক ছিলেন। এই আমির চীন এবং পাকিস্তানের, অর্থাৎ চীন পাকিস্তান সম্পর্কের সামরিক কূটনৈতিক সম্পর্ক ছিলেন কিন্তু এই আমির। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আইএসআইকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আইএসআইকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গোপন চুক্তি হচ্ছে,
এটা প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে যে তাহলে কি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কি গোপন চুক্তি হচ্ছে? আপনারা জানেন 1971 সালে যে বাংলাদেশের সৃষ্টি হয় এবং তারপরে কিন্তু আইএসআইয়ের বা পাকিস্তানের সঙ্গে কখনোই সুসম্পর্ক ছিল না, কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকারে বসার পর বারবার কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে চলেছেন, আর যার ফলে বাংলাদেশে এসছে আইএসআইয়ের প্রধান। এবার প্রশ্ন হচ্ছে আইএসআইয়ের প্রধান বা আইএসআইয়ের টিম পাকিস্তানে বাংলাদেশে আসলেন কেন, ঠিক কী কারণে, কত কিছু কী অপেক্ষা করছে? তাহলে কি গোপন চুক্তি হতে চলেছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে? এই সব কিছু আলোচনা করব, তার আগে দেখুন আজকের প্রতিবেদন। পাকিস্তানের দোস্ত বাংলাদেশের 6 জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল 6 দিনের পাকিস্তান সফর সেরে শনিবারই ঢাকায় ফিরেছে। এরপর পাকিস্তানের 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে, এমনটাই সূত্রের খবর। আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নেতৃত্বে পাক প্রতিনিধি দল 3 দিনের সফরের ইতিমধ্যেই একাধিক বৈঠক সেরেছে বলে খবর। ভারতের জন্য উদ্বেগের বিষয় হলো গোটা বিষয়টি গোপন রাখা হচ্ছে ইসলামাবাদ ও ঢাকার তরফে। সূত্রের খবর, আইএসআই প্রধান ছাড়াও পাক প্রতিনিধি দলে রয়েছেন আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজির কর্তা মোহাম্মদ উসমান লতিফ। বিশেষ বিমানে গত মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তারা। পাক সেনাকর্তাদের স্বাগত জানান বাংলাদেশ সেনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মহদি। রিপোর্ট অনুযায়ী পাক আধিকারিকদের 4 সদস্যের দলটি 3 দিনের সফরে এসে পৌঁছয় ঢাকায়। তবে সেই দলে আইএসআই প্রধান ছিলেন না বলে দাবি করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। বিশেষজ্ঞদের বক্তব্য, জামাত পরিচালিত ইউনূস সরকারের বর্তমান নীতিই হলো ভারত বিরোধিতা। এতদিনে তা জানতে বাকি নেই ইসলামাবাদেরও, ফলে তারাও ভারতের বিরোধিতায় এই সুযোগ কাজে লাগাচ্ছে। পুরনো রাগ মেটাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। বাংলাদেশের গাজীপুরের সমরাস্ত্র নির্মাণের কারখানায় তাদের শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বলাই বাহুল্য, বাংলাদেশের হাতে পাকিস্তানি ব্যালিস্টিক্স ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম 2 সীমান্তেই চাপে থাকবে ভারত। সব মিলিয়ে দিল্লির উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখলেন বিশেষ প্রতিবেদন। স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠে আসছে যে কী এমন হলো বাংলাদেশের মধ্যে যে পাকিস্তানের আইএসআইয়ের টিম বাংলাদেশে চলে এলো এবং তাদের মধ্যে গোপন বৈঠক হচ্ছে, গোপন চুক্তি হচ্ছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু কৌতূহল তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে। তার কারণ আমরা জানি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা যেমন চর্চা চলছে, এবার আলোচনাটাও হবে। আমরা বিশেষ অতিথিদের সঙ্গে আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সোমেন চক্রবর্তী। সোমেনবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সৌম্যজিৎ ঘোষ। সৌম্যজিৎবাবু, আপনাকে স্বাগত। আছেন তৃণমূল সমর্থক গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু, আপনাকে স্বাগত জানাই। সোমেনবাবু, আপনার কাছে প্রথমে আসব। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে একটা কিন্তু প্রোটোকল থাকে। তো বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ভালো সম্পর্ক কখনোই ছিল না, কারণ বাংলাদেশের জন্ম কিন্তু পাকিস্তানকে পরাজিত করেই। তো স্বাভাবিকভাবেই এই যে চুক্তি বা আইএসআই বাংলাদেশে এসছে, প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে নিশ্চয়ই তো কোনো প্রোটোকল রয়েছে। তাহলে সৌজন্য সাক্ষাৎ আলাদা জিনিস আর চুক্তি আলাদা জিনিস। তো এইখানে কি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের কি কোনো প্রক্রিয়া হবে না যে বাংলাদেশ যে পথে চলছে? সোমেনবাবু। সোমেনবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? সোমেনবাবু, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনাকে যেটা জানতে চাইবো যে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে প্রোটোকল তো রয়েছে। আমরা জানি পাকিস্তান এবং বাংলাদেশের 2 দেশের মধ্যে সম্পর্ক কখনোই ভালো ছিল না এবং 2 দেশের মধ্যে যে কোনো দেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে,
কিন্তু আন্তর্জাতিক চুক্তি, গোপন চুক্তি বা এইরকমভাবে কি সম্ভব হতে পারে? হ্যাঁ, আন্তর্জাতিক আন্তর্জাতিক যে সম্পর্কের উত্থান পতন বা আন্তর্জাতিক সম্পর্কের যে বিন্যাস আমরা দেখি, সেখানে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে কিছু নেই। অর্থাৎ শত্রুর শত্রু আমার বন্ধু, মানে প্রথিতভাবে চর্চিত যে জায়গা, সেখান থেকে আমরা বলতেই পারি যে অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে রাজনৈতিক পালাবদল শুধু নয়, তার যে বিদেশ নীতি, তার ক্ষেত্রেও বদলের সূচনা হবে, এটাই ছিল স্বাভাবিক। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভারতের প্রতি যে শত্রুভাবাপন্ন উষ্মাকে জাগিয়ে রাখা বা জাগিয়ে তোলার ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আজ বন্ধুত্বের বাতাবরণের হাত প্রসারিত করা, এটার ক্ষেত্রে রাখি বন্ধনের কাজ করছে উগ্র মৌলবাদী রাজনীতি। এবং যে মৌলবাদ ভেতরের আভ্যন্তরীণ সমস্যাগুলোকে ছাইচাপা আগুনের মতো যেগুলো ফুটছে, তাকে সরিয়ে রেখে শুধুমাত্র এই সীমান্ত যুদ্ধের জিগির তুলে রাষ্ট্র তাকে ভেতরের নাগরিকদের মৌলিক চাহিদাকে পূরণ করার থেকে সেগুলোকে ধামাচাপা দেওয়ার একটা উপক্রম হিসাবে কাজ করে। আর এখানে অন্তত 21st সেঞ্চুরিতে যে জননীতি বা পাবলিক পলিসি আছে, সেক্ষেত্রে আমরা দু ধরনের জিনিস বা উপকরণ দেখতে পারি। একটা হচ্ছে ওপেন ডিপ্লোমেসি, একটা হচ্ছে সিক্রেট ডিপ্লোমেসি। ওপেন ডিপ্লোমেসি অনেক ক্ষেত্রেই একটা বলা যায় যে ওই কার্পেটের মোড়কে ফিনিশ গুড, অর্থাৎ ভেতরে অনেক কিছু থাকে খোবলা করা, কিন্তু সেটাকে এমন ভাবে মোড়কে মুড়ে দেওয়া হয় যার ফলে খুব পলিশ ওয়েতে থাকে। তার ফলে বাইরে থেকে ওটা চকচকে লাগলেও ভেতরে অনেক কিছু গোপন আঁতাত সংগঠিত হয়। এক্ষেত্রেও আমরা দেখি যে ভাষাগত সংঘর্ষ, যে ক্ষেত্রে বলা হয় যে এই দুটো মানচিত্রকে ভাগ করে দিয়েছিল, সেখানে কিন্তু একটা বলা যায় পাকিস্তান রাষ্ট্রের ক্ষেত্রে সেই সময়ও দাঁড়িয়ে এবং এই সময়ও যে ফুড সাপ্লাই জোন, অর্থাৎ খাদ্য সরবরাহের একটা বলা হয় লাইন সাপ্লাই জোন হিসাবে, বা যদি আমরা বলি ফুড করিডোর হিসাবে কাজ করতো এই পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তান তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ফলে বা আলাদা মানচিত্র হয়ে যাওয়ার ফলে সেই ফুড চেনটা কিন্তু সেখানে কাট অফ হয়ে গেছিল। তার ফলে পাকিস্তানের যে গ্রিভেন্স, যে জায়গাটা রয়েছে, পাকিস্তান এখনো সারা দেশের যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসের অন্যতম জায়গা হচ্ছে খাদ্য সংকট বা খাদ্য স্বয়ংবরতা অর্জনের ক্ষেত্রে তাদের যে ঘাটতি, সেটা কিন্তু এখনো সেই 70 বছর পরেও রয়ে গেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সঙ্গে সেই সখ্যতা বাড়াতে পারলে তাদের যে ঘাটতি ফুড চেইন, সেই ফুড চেইনটা তারা একদিকে নির্মাণ করতে পারবে এবং তার বিনিময়ে তারা বাংলাদেশকে টোপ দিতে পারবে, যেটা বাংলাদেশ যেটা বলা হয় যে সমরাস্ত্র, যেটা বাণিজ্যের ক্ষেত্রে সেখানে একটা নতুনভাবে ঘাঁটি তৈরি করতে পারবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি, এই কূটনৈতিক চাল পাকিস্তান দেওয়ার চেষ্টা করছে এবং ভারতকে দুদিক থেকে মতো ঘিরে দেওয়া। এবং এর পেছনে পদ্মার আড়ালে জানি যে চায়না একটা বড় শক্তি হিসাবে কাজ করছে। এইভাবে আমরা দেখি যে পাশাপাশি রাষ্ট্রগুলির ক্ষেত্রে পররাষ্ট্র নীতির যে সঞ্চার, সেখানে ক্ষেত্রে স্বাভাবিকভাবে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্রে পরিণত হতে চলেছে। সেক্ষেত্রে ভারতের যে পররাষ্ট্র নীতি তার সমীচীন জবাব দেবে বা উত্তর খুঁজে তৈরি করবে, তার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আমার বিশ্বাস। সঞ্জিত বাবুর কাছে আসবো। আমরা জানি বিশেষ করে মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সরকারে বসার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে।
শুধু এই প্রথমবার নয়, আমরা যদি দেখি এই বিশেষ করে পিছিয়ে যাব না, মোদী সরকার আমলেই আমরা জানি মালদ্বীপের সঙ্গে সম্পর্কের তলানিতে ঠেকেছিল, যদিও পরবর্তীতে ভালো হয়েছে। এবং চীনের ক্ষেত্রে চীনের সঙ্গে তো রয়েছেই, শ্রীলঙ্কাও কিন্তু ভারতের থেকে চীন অনেক বেশি, আমরা জানি সেখানে কিন্তু ইয়ে করেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে চীনের অবদানটা অনেক বেশি, চীনের সঙ্গে চুক্তি অনেক বেশি। তো এইখানে দাঁড়িয়ে ভারতের এই বিশেষ করে মোদী সরকার কোথাও কি বিদেশ নীতি এখানে কি ফেলিওর হয়ে যাচ্ছে সঞ্জিত বাবু? টাইপ টিভির দর্শক প্রত্যেককে যে কথাটা দিয়ে শুরু করব, দেখুন বাংলাদেশে এখন যে সরকার চলছে, অন্তর্বর্তী সরকার, এখানে নেতৃত্ব দিচ্ছেন শান্তির বাণী জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইউনূস। তো মোহাম্মদ ইউনূস শান্তির জন্য নোবেল পুরস্কার পেতেই পারেন, কিন্তু দেশ চালানো মানে রাষ্ট্র চালানো তার পক্ষে সম্ভব নয়, বা তিনি কখনো রাষ্ট্র চালানোর মানে রাজনীতির মানুষ নন। তো সেখানে ওনাকে এখন যে ওনার সঙ্গে যারা আছেন বা তারা যাকে বোঝাচ্ছেন যে মৌলবাদদেরকে হাতে ধরে তিনি বাংলাদেশটাকে শাসন করতে চাইছেন, এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটাকে ত্যাগ করে, এবং বাংলাদেশকে নতুন করে উস্কানিমূলক যে ব্যাপার সেটা দেখুন। একটা সর্বপ্রথম হচ্ছে ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ উত্তাল আগস্ট মাস থেকে আমরা দেখেছিলাম। তো তারপর থেকে দেখলাম এই ছাত্র রাজনীতি কিভাবে ভারত বিদ্বেষে পরিণত হয়ে গেল। ভারতের প্রতি আস্থা বিশ্বাস যেটা ছিল সেটাকে শেখ হাসিনা চলে যাবার পর এই অন্তর্বর্তী সরকার আরো ভীষণভাবে ভারত বিরোধী আখ্যায় নিয়ে চলে এসেছে। তো এখন যে সরকার চলছে এটা অন্তর্বর্তী সরকার, এখন ভোট নেই বা ভোট হলে এই সরকার থাকবে কি থাকবে না সেটা পরের কথা। মোহাম্মদ ইউনূস যেভাবে চালাবার চেষ্টা করছেন সেটাতে মৌলবাদীদেরকে হাত দেওয়ার মানে ওদেরকে হাতে শক্ত করার চেষ্টা করছেন। ভারতের এখানে বিদেশ নীতি যেটা আছে সেটা তো বিদেশ নীতি অনুপাতে যা করার ভারতবর্ষ, এবং বিদেশ মন্ত্রী বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশে গিয়ে তাদের কথা বলে এসেছেন। এবং সর্বোপরি আর একটা উদাহরণ দিই আপনাকে, 97 জন মৎস্যজীবী যখন বাংলাদেশের মধ্যে গিয়ে পৌঁছেছিলেন তাদের প্রতি যে নির্মম অত্যাচার হয়েছিল, এবং মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু তাদেরকে ছাড়তে বাধ্য হয় ভারতের চাপে। তো সেইখান থেকে দেখে আজকে দেখুন সুখদেবপুরে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, বিজিডি সেখানে ডিস্টার্ব করছে। তো এগুলো তো আছেই, কিন্তু দেখুন সব থেকে বড় কথা হচ্ছে কি বিদেশ নীতি আপনি যে বলছিলেন না যে এনার সঙ্গে তলা নিতে গেছে, মালদ্বীপের সাথে এখন ভালো হয়েছে, শ্রীলঙ্কার সাথে ভালো হয়েছে। একটা জিনিস জানবেন যে ভারত যদি না থাকতো তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। এবং এটা তো চিরসত্য কথা, এটা তো চিরসত্য কথা। একদম ভারত পাশে ছিল বলে আজকে দেখুন এত সমস্যার পরেও ভারত এখনো অব্দি চাল আটা তেল সবই পাঠাচ্ছে। এবং তারপরে কারণ বিদেশ নীতি এবং যে কূটনৈতিক নীতি এবং যে সংবিধান যে চুক্তি, সেই চুক্তিটাকে মেনে ভারত কিন্তু তার কাজ করছে। এখন এখানে দেখার বিষয় আছে যে বিশ্বের রাজনীতিতেও মোহাম্মদ ইউনূসের এখন যে অবস্থা, কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে তিনিও শাসন ক্ষমতা হাতে নিয়েছেন দ্বিতীয়বারের জন্য। তো সেই সব ব্যাপারে এখন মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে প্রচন্ড হারে চাপ। তো সেখান থেকে এই যে এখন উস্কানিমূলক যে কাজ চলছে সেই জায়গাটা থেকে ওনাদের এটা হচ্ছে গিয়ে একটা জিগির তুলে রাখা, কারণ এই সরকারটা যেহেতু অন্তর্বর্তী না চলার মতন, সরকারে আসতে পারবে কি পারবে না সে তো পরের কথা। তো সেই জায়গাটা থেকে ভারত বিদ্বেষী করেও কোনো লাভ নেই, কারণ ভারত এখন বিশ্বের দরবারে প্রায় 4 নম্বর স্থান হিসেবে অর্জন করে ফেলেছে। তো সেইখান থেকে বাংলাদেশ তো নস্যি কিছুই ব্যাপার নয়, কিন্তু আমাদের বাংলাদেশের প্রতি যে প্রেম ভালোবাসাটা ছিল এবং আমাদের সৈন্যদের আত্মবলিদানের ফলে কিন্তু 71 সালে এই বাংলাদেশ শাসন হয়, দেশ গঠন হয়। কিন্তু ইনি হচ্ছেন গিয়ে এখন একটা বাংলায় করা আছে না, পড়ে পাওয়া 14 আনা। তো উনি বোঝেন না যে কতটা ত্যাগ কতটা ইয়ের পর বাংলাদেশটা গঠন হয়েছিল। তো আজকে এই যে 71 সালের পরে আজকে যে পাকিস্তান 71 সালের পরে পা দিতে পারেনি বাংলাদেশে, এখন তাদেরকে অভ্যর্থনা এবং তাদেরকে স্বাগত জানিয়ে ডেকে নিয়ে আসছে। তো এটার ফলে কি বেশ গৌরাঙ্গ বাবু আপনার কাছে আসবো,
বিষয়টা আমার হচ্ছে, একটু লাস্ট একটু শেষ করে নি। আচ্ছা বেশ বলুন। হ্যাঁ, তো হ্যাঁ, বলুন, এই বলুন। জায়গাটার পরে এখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে উস্কানিমূলক যে কাজকর্ম চলছে, এই মোহাম্মদ ইউনূসের হুম, কোন নবিশ কিন্তু জানে না, কারণ সরকার এবং দেশ চালানো তার ক্ষমতা নেই এবং তার কোনো অভিজ্ঞতাও নেই। তার ফলে এই জিনিস হচ্ছে। তো ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকালে আমাদের একটা কথা 100 কথার সমান কিছু করতে পারবে না, বরং ধ্বংস হয়ে যাবে। তো আমরা চাই না, আমরা শান্তির দেশ এবং শান্তি আমরা বার্তা দিই। তো বারবার যদি কেউ লেজে পা দেয় তো ছবল তো মারতেই হবে। বেশ ভালো কথা। গৌরাঙ্গবাবু, আমরা জানি পাকিস্তান দীর্ঘদিন ভারতবর্ষে সন্ত্রাস চালিয়েছে। পাকিস্তান তো করেনি, আইএসআইয়ের মদতে বিভিন্ন জঙ্গি সংগঠন ঠিক একই রকম চলছে বাংলাদেশে, এবং সেই আইএসআই এলো বাংলাদেশে। তো এর ফলে ভারতবর্ষের জঙ্গি তৎপরতা কতটা বাড়তে পারে, বা আপনাদের বিশেষ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সীমান্তে বিশেষ করে বেড়াদার ক্ষেত্রে বা বেশ কিছু চৌকি চালানো হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়নি। তো এখানে অবস্থানটা কি বলবেন? দেখো, তার আগাগোড়াই আইএসআই জঙ্গিদের আতুর ঘর ছিল। গোটা বিশ্বের যে সন্ত্রাস, তার আতুর ঘর যদি বলা হয়, সেটা হচ্ছে পাকিস্তান বলা হয়ে থাকে বা হয়েছিল বা হয়। যখন ওসামা বিন লাদেন যখন হচ্ছে আমেরিকার উপরে অ্যাটাক করেছিলেন, বিমান attack করেছিলেন, তখনও কিন্তু তাকে শেল্টার দিয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড আজকে সেন্টারে। আজকে হ্যাঁ, শেল্টার দেওয়া হয়েছিল। আজকে আপনার পার্শ্ববর্তী যে স্টেট গুলো রয়েছে, পাকিস্তানের পার্শ্ববর্তী স্টেট গুলো, যেখানে যখনই গন্ডগোল হয় তখনই সেই এই জঙ্গিদেরকে আশ্রয়দাতা হচ্ছে পাকিস্তান। আজকে খুব খুব এটা হচ্ছে পাকিস্তান একটা সুযোগ পেয়ে গেছে। ভারতবর্ষ চুপ করে রয়েছে, কোনো স্টেপ নিচ্ছে না। তার জন্য চুপ করে এটা সুযোগ পেয়ে রয়েছে যে যে বাংলাদেশের মাধ্যমেও যদি এই দিক থেকে ওরা আক্রমণ করতো, করতো তো ভারতবর্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতো এবং জঙ্গিদেরকে ঢুকাতো। কাশ্মীরের তাদের আন্দোলন, জম্মু কাশ্মীর দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আজকে আজকে বাংলাদেশের নীরব থাকা, ভারতবর্ষের নীরব থাকা, ভারতবর্ষের কোনো স্টেপ না নেওয়া, আজকে দুটা চারটা যদি স্টেপ যদি নিয়ে নেওয়া হয়, দুইটা চারটা যদি অ্যাটাক করে দেওয়া যায় কোথাও, একদম সবকটা দুটা মিউ মিউ করে সবকটা শুকিয়ে যাবে আর চুপ করে বন্ধ করে থাকবে, কোনো কাজ করবে না। আজকে গোপনে মানে আজিম মালিককে নিয়ে নিয়ে সেখানে হচ্ছে গোপনে গোপনে আইএসআই চিফকে নিয়ে সেখানে মিটিং করছে, আর খুব ভালো করে জানে যে ট্রাম্পের সরকার এসেছে, পালাতে লাগবে, ইউনিসকে পালাতে লাগবে, বাংলাদেশ ছেড়ে কিছুদিনের মধ্যেই পালাতে লাগবে, খুব ভালো করে জানে। সুতরাং পালানোর আগে বাংলা পাকিস্তানের সাথে ইসে করে ভারতবর্ষকে, যে মেন টার্গেটের মধ্যে দিয়ে তিনি বসেছিলেন যে ভারতবর্ষের সাথে যুদ্ধ লাগানোর পরিস্থিতি ক্রিয়েট করা, সেই ক্রিয়েট করার জন্য পাকিস্তানকে ডাকছেন, আতিথেয়তা করছেন, চা খাওয়াচ্ছেন, বসছেন। এদিকে এই করতে গিয়ে যে বাংলাদেশটা শেষ হয়ে যাবে, বাংলাদেশের আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলনটা আজকে বুঝতে পেরেছে যে খাল কেটে তারা কুমির এনেছে, তারা খাল কেটে কুমির বসিয়েছে। আজকে বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা কোনো কিছু নেই এবং নিজেরা স্বাধীন নয়। তারা বলেছিল যে তৃতীয় স্বাধীনতা পেলাম, তারা যে পরাধীন হলো বাংলাদেশের কাছে, পরাধীন স্বাদ দিচ্ছে এবং সেখানকার অর্থনৈতিক অবস্থা বলুন, উন্নয়ন বলুন, সব স্তব্ধ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বলছে যে বাজার করতে গিয়ে পকেটে হাত দেওয়ার পরিবর্তে মাথায় হাত দিতে হচ্ছে। একদম রাহাজানি, খুন, সন্ত্রাসের পরিবেশ মানুষ বুঝতে পেরেছে, খাল কেটে কুমির এনেছে। তার ফল কিন্তু আমাদের বিদেশ নীতি এবং ভারতবর্ষকে শক্তিশালী রূপে রিপ্রেজেন্ট করার এখন দরকার রয়েছে। ভারতবর্ষ দুর্বল নয়, ভারতবর্ষের সামরিক শক্তি দুর্বল নয়, এটা আমাদেরকে মনে রাখতে লাগবে। আর এখন আমি তো বারবার করে বলছি যে 2-4টা স্টেপ এখন নিন, আমাদের কেন্দ্র 2-4টা স্টেপ নিয়ে দেখান। 2-4টা স্টেপ নিলেই দুটোই ঠান্ডা হয়ে যাবে। ইউনিসকে তুলে নিয়ে এসে যা ব্যবস্থা করার করে নিন। কোনোদিনও হচ্ছে
ওই 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 ইসেকে সাপ বিষধর সাপকে ফনা তুলবে, কখন বিষ ডালবে, কখন কামড়াবে তার অপেক্ষা করতে হয় না। বাড়ি থেকে যদি বিষধর সাপ ঢুকে যায় বা ঢোকার চেষ্টা করে, তাহলে সবার আগে তাকে তুলে নিয়ে আছড়ে মেরে ফেলতে হয়, অথবা কার্বলিক অ্যাসিড দিয়ে দিতে হয়। কার্বলিক অ্যাসিডটার কবে প্রয়োগ হবে, আমরা নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ তার জন্য অপেক্ষায় বসে রয়েছি। বেশ, গৌরাঙ্গবাবু কার্বলিক অ্যাসিডের অপেক্ষা করছেন। সোমেনবাবু, পাগলেও নিজের ভালো বোঝে। বাংলাদেশ ভারতের উপর কতটা নির্ভরশীল, বিশেষ করে মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা, তিনিও খুব ভালোই জানেন। প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই যে ভারত বিরোধী জিগিরটা তোলা, আমরা জানি তার বিরুদ্ধে 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ কিন্তু ছিল বাংলাদেশেই, এবং তার বিরুদ্ধে মামলা ছিল। তো সেইখান থেকে বাঁচার জন্যই কি এই ভারত বিরোধী জিগির বা শেখ হাসিনাকে সরানোর জন্য জঙ্গিদের মদত নেওয়া, কি বলবেন? আমরা দেখেছি যে পাকিস্তানের ক্ষেত্রে যেমন আমাদের যেটা হয় যে ইতিহাস আমাদের শিক্ষা দেয়, ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইতিহাসের শিক্ষা দেয়, কিন্তু সেই শিক্ষা নেওয়ার মতো একটা যদি এবিলিটি বা সামর্থ্য না থাকে তাহলে আর কিছু বলার নেই। অর্থাৎ বাংলাদেশের যদি মানচিত্র দেখেন, এই মানচিত্রটা দেখে বলে হয় যে 95% যেটা ভারতের, একটা বলা হয় যে ভারত যদি হাত মানে একটা ইমাজিনেশন কল্পনায় যদি রাখা হয়, ভারতের বাহু অর্থাৎ বলা যায় যে বাহু এবং বগলের, আমি বলছি যে একদম নিম্নভাবে ধরে দিলে তাকে 95% জড়িয়ে আছে ভারতবর্ষ। অর্থাৎ ভারতের সাহায্য ছাড়া তাদের অর্থনীতি কখনো দাঁড়িয়ে থাকতে পারে না। এক, দ্বিতীয়ত এটা মানে কঠোরভাবে বাস্তব মেনে নিতে হবে, তাদের খনিজ সম্পদের যে স্বল্পতা এবং একই সঙ্গে তাদের নদী নালা নির্ভর দেশ হলেও, কৃষি নির্ভর হলেও খাদ্যে তারা আজও স্বয়ং সম্পূর্ণ হতে পারেননি। দ্বিতীয়ত, একই রকম ভাবে জীবনযাত্রা চালিয়ে যেতে হলে একটা রাষ্ট্রের যে খনিজ তেল, গ্যাস বা তথ্য প্রযুক্তি এসবের ক্ষেত্রে লাগে, সেক্ষেত্রেও বলা যায় বাংলাদেশের ঘাটতি আছে। কিন্তু পাশের দেশ ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব পর্যায়ের গণ্যমান্য রাষ্ট্রের মধ্যে উঠে আসছে। এইটা অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা বলা যায় যে গাত্রদহের জায়গায় আছে। তাদের চেষ্টা থাকে যে কিভাবে আমরাও উঠে আসি, কিন্তু এটা পরিতাপের বিষয়। এবং একই সঙ্গে বলা যায় তারা চেষ্টা করলেও ভৌগোলিক রাজনীতি বা ভৌগোলিক পরিসর সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সেই যে উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষার জায়গা থেকে তারা যখন নিজেদের অভ্যন্তরে নাগরিকদের ক্ষেত্রে সেই স্বপ্নকে যে জাগিয়ে তোলার ক্ষেত্রে যে জিগিরে পরিণত করে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের হিংসা পাশের দেশের প্রতি, সেটা কিন্তু এই সময়কালে নয়, বরাবরই শেখ হাসিনার সময় থেকে। একটু আগে বলছিলেন যে কুমিরের খাল কেটে কুমির আনা, আমি বলছি খাল কেটে কুমির এখন আনেনি, ছাত্র আন্দোলন আনেনি। খাল কেটে কুমিরের বাচ্চাগুলো শেখ হাসিনার সময় থেকেই ছিল, বিভিন্ন খালে চড়ছিল, এখন সেগুলো সাবালক হয়েছে। না হলে শেখ হাসিনা, ওই যে বললাম যে দু ধরনের বৈদেশিক নীতি, শেখ হাসিনার লাস্ট ইলেকশন আদৌ কি গণতান্ত্রিক ইলেকশন, প্রশ্ন জাগবে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে শেখ হাসিনা গোপনে তসলিমা নার্সিং আমাদের ভারতীয় একাধিক পত্র পত্রিকায় প্রকাশ্যে লিখেছেন, বহু মানে অন্তত লাস্ট 2 বছর ধরে তার যদি লেখা পড়েন, সে প্রকাশ্যে বলেছেন যে সামনে যে ধর্মনিরপেক্ষতার মুখোশ এঁটে শেখ হাসিনা টেবিল আন্ডারস্ট্যান্ডিং করেছেন মৌলবাদীদের সঙ্গে। তাই বাংলাদেশের শিক্ষার পাঠ্যক্রম যদি দেখেন, সেখানে পরিষ্কার ইঙ্গিত মিলবে গত 10 বছরে কিভাবে পাঠ্যক্রমের সঙ্গে ইসলামিক মৌলবাদকে জুড়ে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে হিন্দু মাইনরিটি
যে অপসারণ, সেই অপসারণের যে পরিসংখ্যান সেখানেও দেখা যাবে তার সময় থেকেই কিন্তু ক্রমশ নেমে আসছে। এবং যে বাতাবরণটা তিনি রাখতে চেয়েছেন যে বন্ধুত্বের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার একটা পরাকাষ্ঠা, আসলে কিন্তু এই অবক্ষয়ের সূচনা তার পাপস্খলনের মধ্য দিয়ে, তার তার রাজ্যের মধ্য দিয়েই এটা শুরু হয়েছে। কারণ তার পিতার যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে বলা যায় একটা সেলেবল জায়গায় পরিণত করেছে, বাজার কেন্দ্রিকতার জায়গায় পরিণত করে পরিবার কেন্দ্রিকতায় পরিণত করেছিল দেখেই সারা বাংলাদেশ জুড়ে যে অসন্তোষ, সেই অসন্তোষের বলি হয়েছে শেখ হাসিনা। তাই আজকের যে অশান্তি, আজকের যে মৌলবাদের আস্ফালন, তার অন্যতম ধাত্রী হচ্ছেন, কিন্তু বলা যায় ধাত্রী হচ্ছেন এই যে শেখ হাসিনা। একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। তার কারণ সত্যি আমরা দেখেছি শেখ হাসিনার আমলেই কিন্তু মন্দিরে, বিশেষ করে হনুমানজির পায়ের নিচে কোরআন রেখে দিয়ে কি হিংসা ছড়ানো হয়েছিল, বহু সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, মন্দির ভাঙচুর করা হয়েছিল। এটা কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছিল। অর্থাৎ এক কথা সত্যি কথা যে খাল কেটে কুমিরটা নিজেই নিয়ে এসছেন। সমজিৎ বাবু, বাংলাদেশের অরাজকতা পরিস্থিতি আমরা দেখছি, জঙ্গি অনুপ্রবেশ কিন্তু ঘটে চলেছে। ব্যর্থতাটা কেন্দ্রের পক্ষ থেকে, যেটা বলা যায় রাজ্যের আইন শৃঙ্খলা, কিন্তু কেন্দ্রের বিএসএফ যদি বলি, তাদের কিন্তু দায় কিন্তু কোনো সময় কম নয়, অনেকটাই থেকে ফাঁকটা কোথায় থেকে গেছে। আমরা পশ্চিমবাংলার কথা ছেড়ে দিন, পশ্চিমবাংলায় বিরোধী সরকার রয়েছে, এটাকে রাজনৈতিক ইস্যুতে নিয়ে যাওয়া যাবে, কিন্তু অসম দিয়েও তো প্রবেশ করছে, মণিপুর দিয়েও প্রবেশ করছে, মেঘালয় দিয়ে প্রবেশ করছে। তো এই অনুপ্রবেশ রোখার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে কঠোর কি পদক্ষেপটা নেওয়া হচ্ছে? দেখুন, সর্বপ্রথম যে জায়গাটা সেটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গ সরকারকে আগে উনি বলছিলেন না যে প্রধানমন্ত্রী কি করবেন, কার্বলিক অ্যাসিড। তো আমার তো মনে হয় সর্বপ্রথম পশ্চিমবঙ্গের ছত্রাক মানে অর্থাৎ জঙ্গি যে ঢুকছে তাদেরকে আটকাবার এবং তাদেরকে নিধন করার জন্য বেগন স্প্রেটা তুলতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবং সেই জায়গাটাকে যদি আসতে হয় তাহলে 700 থেকে 800 কিলোমিটার যে জায়গা বিএসএফ বারংবার চাইছে, কেন দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার? হতে পারে যদি মানে ওখানে বসতি, ঘনবসতি যাই থাকুক না কেন, তাদের সাথে কথা বলবে, কেন্দ্রের সাথে কথা বলবে। ফেডারেল স্ট্রাকচার রয়েছে, তো ফেডারেল স্ট্রাকচারে যদি তার দায়, যদি কোনো অর্থ চাইবার যদি মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে, তাহলে বিএসএফ এত বড় একটা সমস্যা যেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, আমি বিএসএফ কে জমি দিতে পারছি না, তাই এই ফেডারেল স্ট্রাকচারে তিনি কথা বলতেই পারে। তিনি কেন বলছেন না? তিনি কেন নীরব? সমজিৎ বাবু, বলে রাখি এই মুহূর্তে বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতিতে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রক যে সিদ্ধান্তটা নিয়েছে কাঁটাতারে বেড়া দেওয়া, আমরা দেখেছি বিভিন্ন জেলায়, কোচবিহার, মালদা, কিন্তু বারবার ছবিটা সামনে আসছে। তো এখানে কোনো বাধাই কিন্তু তারা মানছে না, অর্থাৎ এক কথায় স্ট্রিক্ট সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে কাঁটাতারে বেড়া দেবে। তো এই পদক্ষেপটা তো আগেও নেওয়া যেত। দেখুন, তখনও নেওয়া যেত। আপনারা যেটা বলছেন, এই যে এখন যে ভয়ানক পরিস্থিতি অনুপাতে তো বিএসএফ যখন কাজ করছে, এবং যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কাজ করে, তো আমাদের দেশটা তো সর্বপ্রথম। আমরা রাজনীতি করব কোথায়? ভারতবর্ষে। আমাদের জাতীয় পতাকাকে পায়ের তলায় ফেলে যে দেশ মারিয়ে চলে যায়, তাদেরকে সঙ্গে তারা যদি আমাদের বাংলায় এসে থাকে, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ তারা কি করছে, তাদের ইন্টেলিজেন্স ব্যুরো কি করছে? টোটালটা ব্যর্থ। এবং আমাদের দেশের মধ্যে থেকে তারা আমাদের দেশের নাশকতামূলক কাজ করবে। তো যেখান থেকেই হোক, তাহলে এই পশ্চিমবঙ্গ সরকার যে আজকে উদাসীন, যে জমি যদি দিয়ে দিত বর্ডার সিকিউরিটি ফোর্সকে, এবং যদি পুরো কাঁটাতারের বেড়া দিত, তাহলে এই সমস্যা থাকতো না। তাহলে এই সমস্যাটাকে জিইয়ে রাখার জন্য দায়িত্ব এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশ করে ভেতরে ঢোকার পর তারা দিল্লি, বোম্বে, বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে যাচ্ছে এবং তারা অনেক ক্ষেত্রে অনুপ্রবেশটা কিন্তু অন্য রাজ্য থেকেও হচ্ছে, অসম দিয়েও হচ্ছে, মেঘালয় দিয়েও হচ্ছে, সবই যে বাংলা দিয়ে হচ্ছে তা নয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা গৌরাঙ্গবাবু, সমজিৎ বাবু আসবো আপনার কাছে। গৌরাঙ্গবাবু, উনি বললেন যে বাংলার ইন্টেলিজেন্স ব্যর্থ, এই কথা কিন্তু বলেছিলেন ফিরহাদ হাকিমও। কারণ আমরা জানি যে সময় সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার কাউন্সিলর
তারপরে যে গুলি মারতে যায় এক কথায় দুষ্কৃতীরা, ঠিক তারপরে কিন্তু ফিরাদ আহমেদ এই মন্তব্য করেন যে বাংলার ইন্টেলিজেন্স কী করছে, ফেলিওর। এবং আমাদের যে বাবলা সরকার খুন হলেন, তো বিশেষ করে অভ্যন্তরীণ ক্ষেত্রে যদি এত ব্যর্থ হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে পাশে বাংলাদেশের এতটা সীমান্ত রয়েছে, তো এত ইন্টেলিজেন্স তাহলে এত নেগলিজেন্সি কেন? কোথাও কি রাজনীতির কারণে কি কিছু কিছু ক্ষেত্রে সাইলেন্ট হয়ে আছে ইন্টেলিজেন্স? গৌরাঙ্গবাবু, দেখুন, উনি যে যে কথা বলেছেন একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, মানে একটা কাউন্সিলরকে দিয়ে সন্ধেবেলা করে করে গুলি চালাতে একদম তার অফিসের সামনে চলে যাচ্ছে, তারপরে আবার আমাদের খুনও হয়েছে কোথাও, বিভিন্ন বিষয়গুলো কাজ করেছে। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে লাগবে যে বাংলার ইন্টেলিজেন্স যদি ব্যর্থই হতো তাহলে থেকে বেশি জঙ্গি কালকে শিলিগুড়ি থেকেও কিন্তু জঙ্গি ধরা পড়েছে, এবং এবং প্রত্যেকটা জঙ্গি ধরা পড়ে যাচ্ছে, এবং সব থেকে বেশি ধরা পড়ছে কিন্তু এই বাংলাতেই। তাই যদি হতো, সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে। এখানটায় আপনাদেরকে মনে রাখতে লাগবে যে আজকে যে টপিকসটা রয়েছে, সচিব আসিম মালিক ওখানে তার 4 বা 6 দল 6 দিনের সফরে গেছে। আমাদের বাংলাদেশের সামরিক শক্তি তো এখন কোনো কিছু নেই। বিজেপি বা যারা বলছে বা এটা বিজেপি যারা ইসে করছে, বাংলাদেশ একটা ছোট্ট পিঁপড়ের মতো একটা দেশ, যার দিক থেকে শুরু করে কোনো এতখানি সামরিক শক্তি দিক থেকে উন্নত নয়। যখন সেই জায়গাটায় তারা পারমাণবিক দিক থেকে অস্ত্রে উন্নীত নয়, বিভিন্ন দিক থেকে অস্ত্র ভান্ডার নেই, ওরা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে, যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রেড রোড থেকে শুরু করে দিল্লিতে যে আপনারা যে সেখানেও কিন্তু জঙ্গি তারা কষতে পারে, মানে রাখতে পারে। তারা নিজস্ব ভাবে জানুয়ারি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভারতবর্ষকে রাখা উচিত এবং সেখানটায় প্রহরা দেওয়া উচিত। কারণ পাকিস্তানের মূল উদ্দেশ্য ভারতবর্ষ দখল করা এবং ভারতবর্ষের দখল করা, সেটাই মূল উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়। মানুষের মধ্যেও সেই বিদ্বেষের বিষ তারা যেরকম ঢুকিয়ে রেখেছে। এবার বাংলাদেশে এসে তাদের সামরিক শক্তিতে যেহেতু উন্নত নয়, যদি যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশ তো উড়ে চলে যাবে অল্প সময়ের মধ্যে, এটা ইউনিসও জানে, সবাই। তো সেই জন্য কোনে অস্ত্র এবং জঙ্গিদেরকে প্রবেশ করানো, এবং বলা যেতে পারে যে পাকিস্তানি মানে আইএস ওইখানটা আইএসএরা এবং টোটালটাই বাংলাদেশটাকে এখন দখল করে নিয়েছে। ওরা সাপোর্ট দিচ্ছে, ওরা বলছে যে যুদ্ধের পরিস্থিতি হলে আপনি চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি, সমস্ত অস্ত্র দিয়ে, সৈন্যবাহিনী দিয়ে, লোকজন দিয়ে বিভিন্ন ভাবে রসদ দিয়ে আমরা সহযোগিতা করব। পিছন দিক থেকে এরা শত্রুকে ভাবতে গিয়ে, মিত্র ভাবতে গিয়ে পরবর্তীতে নিজের পিছন দিক থেকে বিপদ ডেকে আনছে। আর যিনি বললেন, সমরজিৎ বাবু যেটা বললেন, কাঁটাতারে বেড়ার বিষয়, রাজ্য সরকার কাঁটাতার বেড়া দিচ্ছে না। একটা চিঠি বা একটা তথ্য যদি আপনি সঠিকভাবে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে বলবো, না জেনে না বুঝে ওখানকার পরিস্থিতি বাংলাদেশটা পশ্চিমবঙ্গের, এটার জন্য আসবো সঞ্জিত বাবু, আসবো সঞ্জিত বাবু, আসবো আপনার কাছে। শুনে নিন, ভারতবর্ষের স্বাধীনতা বছর পরেও সেখানে বেড়া হয়নি, তার জন্য মমতা ব্যানার্জি শুধু দায়ী, আর কেউ দায়ী নয়। আপনারা ধোয়া তুলসী পাতা, আপনাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের রিক্রুটমেন্ট নেন না, লোকদেরকে বলেন, দলীয় বিজেপির কর্মী লোকদেরকে বলেন আপনারা বর্ডার পাহারা দিতে, তাহলে মানুষের ট্যাক্সের টাকা সুরক্ষা খাতে ব্যবহার করেন, সেই টাকা কোথায় যাচ্ছে? কোথায় ঘাপলা করছেন? আজকে ভারতবর্ষকে বড় প্রশ্ন তুলে দিলেন করেছেন কেন্দ্র সরকার তৈরি করেছে দুর্বল ভারতবর্ষ, যেখানে চীন দখল করে নেয় জমি, যেখানে নেপাল দখল করে নেয় জমি। বিজেপির সময় হয়েছে, বিজেপির শাসনকালে হয়েছে, অন্য কারো সময় হয়নি। এটা লজ্জার। ভারতের স্বাধীনতা সংগ্রামী যদি বেঁচে থাকতেন তাহলে লজ্জায় মনে হয় ডুব দিয়ে মরতেন, যেই ভারতবর্ষ আমরা চেয়েছিলাম। আরে হবে নাটা কেন? বিজেপি হচ্ছে ব্রিটিশদের সাথে যুক্ত ছিল, ভারতের স্বাধীনতা তারা চায়নি।
ভারতকে পরাধীন করতে চেয়েছিল, আজকে সেই পরাধীনতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। এবং যুদ্ধকালে বিজেপি আসলে যুদ্ধ লাগে কেন? প্রশ্ন একটা, বিজেপিতে আসলে যুদ্ধ লাগে কেন? কূটনীতি কি করছে? সামরিক শক্তি কি করছে? একটা স্টেপ নিতে পারছে না কেন? নিজের ব্যর্থতা ঢাকার জন্য গোটা দেশে পশ্চিমবঙ্গের মাধ্যমে, যেহেতু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ লাগোয়া, নিজের ব্যর্থতা ঢাকার জন্য গোটা দেশে পশ্চিমবঙ্গের মাধ্যমে বিভিন্ন দিক থেকে জঙ্গি ঢুকাচ্ছে। আর জঙ্গি ঢুকাই দিয়ে বলছে মমতা ব্যানার্জি ব্যর্থ। আরে আপনার বর্ডার রাত্রের অন্ধকারে পার করে দিচ্ছে, ওখানে কি রাজ্য পুলিশ থাকে? বর্ডারে কি রাজ্য পুলিশ থাকে? ব্যর্থতা, নিজের ব্যর্থতা থাকার জন্য অন্যের দিকে দোষ দিচ্ছেন। আগে এই সময়টাতে কেন্দ্র রাজ্যের বিষয় নয়, এই সময়টাতে ভারতবর্ষ আমাদের দেশের সুরক্ষার বিষয়, সেই বিষয়ে প্রশ্ন করা উচিত ছিল, সেই বিষয়ে কথা বলা উচিত ছিল। কেন্দ্র রাজ্যকে করে যাচ্ছে, এদিকে নিজেরা বর্ডারে লোক নাই, জন নাই, বিএসএফ রিক্রুটমেন্ট নাই, নাই সব বন্ধ, টাকা করে দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। দেশকে বিক্রির একটা, দেশকে অন্যের হাতে সারেন্ডার করে দেওয়ার পরিকল্পনা। আজকে 3 মাস 4 মাস বাংলাদেশ বিষয়ে কোনো বক্তব্য রাখে না নরেন্দ্র মোদী। ব্যর্থ সরকার একটা। বেশ, সঞ্জিত বাবু কিছু বলতে চাইছিলেন, বলুন। হ্যাঁ, বলুন, অবশ্যই বলুন। উত্তর কিছু দিতে হবে তো। তার কারণ হচ্ছে কি, উনি বলছেন যে আমার তাই দুটো প্রশ্ন ওনার কাছে। এই যে রত্না বিশ্বাস কোন দলে আছেন? তিনি কি বলেছিলেন? তিনি বললেন যে বাংলাদেশি যত আছে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেবেন। মঞ্চে দাঁড়িয়ে বলেছেন। ফিরহাদ হাকিম বলেছিলেন যে এটা মিনি পাকিস্তান। তো তারা তো সেই দলেরই। তো সেখানে আমি আপনার কথা আমি তো শুনেছি, আমার প্রশ্নের উত্তর দিতে দিন। না 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 না, গোলামবাবু আসবো আপনার কাছে, আসবো গোলামবাবু, আসবো আপনার কাছে। সঞ্জিত বাবু বলুন। হ্যাঁ, রত্না বিশ্বাস, ফিরহাদ হাকিম দেশ চালায় না। আরে দেশ চালায় না, কিন্তু দেশের মধ্যেই তো এই জিনিসগুলো করছে। কেন আপনি ভুল বলছেন? দলের সম্পদ তো আপনাদের। আপনারা তার জন্য কি অ্যাকশন নিয়েছেন? দল থেকে তাদের বহিষ্কার করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। কেন দিতে পারেননি? কারণ আপনাদের ভোট ব্যাংক ওটা আপনাদের ভোট ব্যাংক। ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তানও পুরনো হয়ে গেছে, আর রত্না বিশ্বাসের এই আধার কার্ড তৈরি, এটা পুরনো হয়েছে। বিষয়টা যেটা প্রবেশ করে রত্না বিশ্বাস ফিরহাদ হাকিম করায়। আরে আপনারা তো নিজে এখানে দাঁড়িয়ে তো জঙ্গি ঢুকছে, জঙ্গি দুয়ারে নিয়ে আসছেন, তারপরে বলছেন কি করে? বাংলাদেশ বিরোধিতা নয়, বাংলা বিরোধিতা আপনার মূল উদ্দেশ্য। বাংলাদেশ বিরোধিতা নয়, আমরা পুরো ভারতবর্ষের একজন করে বলুন। বেশ, আসবো আপনাদের কাছে। সোমেন বাবু, সোমেন বাবু, বেশ, পরে আপনার কাছে উত্তর নেব। সোমেন বাবুর কাছে আসি। সোমেন বাবু, প্রসঙ্গটা হচ্ছে এই যে বাংলাদেশের আজকে আইএসআইয়ের প্রধান এসছেন, আমরা জানি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরির চেষ্টা চলছে, যেটা কথায় উঠে আসলো যে এই পরিকল্পনা কিন্তু বা বাংলাদেশকে মৌলবাদের তত্ত্ব অনেকদিন আগে থেকেই চলছে, অর্থাৎ শেখ হাসিনার আমল থেকে হয়ে আসছে। আর যেটা এই মুহূর্তে বলা চলে প্রকাশ্যে হিংসার রূপ নিয়েছে, সেটাই তো আসলে এই পরিকল্পনা কিন্তু বলা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে যে এক নতুন ভাবে মেরুকরণের রাজনীতি হতে চলেছে, তারই বলা যায় একটা রূপ আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির ক্ষেত্রেও তার ছায়া এসে পড়েছে। অর্থাৎ আমরা যদি দেখি একবিংশ শতাব্দীতে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তার পরবর্তীকালে ইসরায়েলের ওখানে যুদ্ধ, সবকিছু মিলিয়ে এখন বিশ্ব পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, সেইখানে দাঁড়িয়ে একটা পরিষ্কার মেরুকরণের রাজনীতি, যেখানে একদিকে দেখতে পাচ্ছি যে যে রাষ্ট্রবাদ বা রাষ্ট্রবাদী রাজনীতির ওপর নির্ভর করে ভারতবর্ষে নরেন্দ্র মোদী, ফ্রান্সের বর্তমান শাসক, জার্মানির বর্তমান শাসক এবং সর্বোপরি শেষে ট্রাম্প, এই যে এক সমন্বয় সাধনের রাজনীতি ঘটে চলেছে, সেখানে দাঁড়িয়ে বিকল্প দিক থেকে আরেকটা দেখতে পাই আমরা যে চীন, ইরান এবং এটাকে দিয়ে আরেক ধরনের বিকল্প মেরুকরণ হতে চলেছে। এর ফলে বিশ্ব পরিস্থিতির যে
মেরুকরণের রাজনীতি, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের বাংলাদেশে আসাটা স্বাভাবিক বলেই মনে হয়। কারণ এর পশ্চাতে মনে রাখতে হবে যে বিশ্ব রাজনীতির যে মেরুকরণ, সেই মেরুকরণের পেছনে ধর্মীয় মৌলবাদ সেখানে কাজ করছে, বা ধর্মীয় ধর্মীয় মৌলবাদ বলে নয়, যে একটা আধিপত্যকারী শক্তি তার বিরুদ্ধে কখনো শূন্য থাকে না। অর্থাৎ দাঁড়িপাল্লা কখনোই বিশ্ব মানচিত্রে যে শক্তি সাম্যের দাঁড়িপাল্লা, সেটা সবসময় ইকুয়াল থাকে না বা শূন্য থাকে না। একটা থাকে, আরেকটা যে ভ্যাকিউম তৈরি হয়। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আজকে যেভাবে উঠে এসছে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া এই দুয়ের মধ্যে যতটা ফারাক, ঠিক ততটাই ফারাক যে 90-এর দশকের বিশ্ব রাজনীতি, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের যে অবস্থান, আর আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বলা যায় করোনা উত্তর পৃথিবী, ভারতবর্ষে যে বলা যায় ডিপ্লোমেসি নির্ভর করছে দুটো জিনিসের ওপরে। একটা হচ্ছে ফুড ডিপ্লোমেসি, আর একটা হচ্ছে ঔষধপত্র ডিপ্লোমেসি। এই দুটোকে কেন্দ্র করে করোনা উত্তর পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড অর্থাৎ তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, লাতিন আমেরিকা, আফ্রিকা, সেই ছোট ছোট দেশগুলোতে ভারতের কর্পোরেট পুঁজি সেই জায়গায় কিন্তু যে চায়নার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে ভারতীয় কর্পোরেটদের সঙ্গে চায়নার লড়াই সুতীব্র জায়গায় গেছে। একই সঙ্গে তৈল সম্পদ আরোহণের ক্ষেত্রেও ভারতের সঙ্গে এক বিকল্প রাজনীতির দ্বন্দ্ব চলেছে। সব মিলিয়ে ভারত যে যে জায়গায় উঠে আসতে চলেছে, আর জন্য কিন্তু অন্যতম শক্তি হচ্ছে, মনে রাখতে হবে, আজকে আমার দেশের খাদ্য স্বয়ংভরতা, তার উপর ডিপেন্ড করে আর পাকিস্তানের যে অবস্থা, শ্রীলঙ্কার যে অবস্থা, মালয়েশিয়ার ক্ষেত্রে বা বিভিন্ন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে আমরা বলতে পারি ব্যানানা রিপাবলিক। অর্থাৎ যে সময় এক সময় দাঁড়িয়ে 86 থেকে 90s এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হতো যে বাঘের বাচ্চা বলা হতো। কারণ বাইরে আমেরিকার ঋণে পুষ্ট হয়ে এই বেড়াল রাতারাতি বাঘে পরিণত হয়েছিল। অর্থাৎ দূর থেকে কলার কাঁদি যতই হৃষ্টপুষ্ট লাগে, কিন্তু গেলে কিন্তু ভেতরে তকতকে থাকে। অর্থাৎ এই দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখুন কটা দেশে আভ্যন্তরীণ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত আছে। 70 বছরের সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, আমরা 70 বছরেও ভারতের মানচিত্র অটুট রয়েছে। তার মূল কারণ আমাদের দেশের সংগঠিত আমলাতন্ত্র এবং সংগঠিত শক্তি। এটাই হচ্ছে ভারতের শক্তির উৎস। বেশ, অনেকটা কথা হলো, আমরা শুনলাম বিভিন্ন বিশিষ্ট জনদের কথা। এবার স্ট্যান্ড পয়েন্টে যাব। সৌমজিৎ বাবু, আপনার কাছে 1 মিনিটের জন্য আসবো, যেটা নিয়ে জানতে চাইবো যে আমরা বাংলার রাজনীতি ক্ষেত্রে এখনও দেখি আপনাদের একটা স্ট্যান্ড, তৃণমূল কংগ্রেসের আলাদা, কংগ্রেসের আলাদা, কিন্তু যে বাংলাদেশ যেখানে সীমান্ত যে দুই দেশের মানুষের বলবো বিজিবি বা বিএসএফ পাশাপাশি ছিল, কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে যখন বাংলাদেশের আক্রমণটা করে আসে, তখন কিন্তু বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ, হিন্দু মুসলিম, কিন্তু দেশের পাশে দাঁড়িয়েছিলেন। কি বলবেন এটা দেখে সঞ্জিত বাবু? দেখুন, ভারত সর্বপ্রথম আছে একটা দেশের ব্যাপার। এখানে যে কোনো দল, সেখানে আমরা রাজনীতি যাই করি না, আগে সর্বপ্রথম আগে দেশ। তো এখানে আমরা যখন সুখদেবপুরে যে দেখলাম যে পুরো গ্রামবাসী ভারতবর্ষের বিএসএফ এর পাশে রয়েছে, এবং এটাই তো দেশপ্রেম, এটাই তো দেশভক্তি। তো এইটা আছে বলেই তো এই ভারতবর্ষ মানে অটুট রয়েছে। আর সর্বপ্রথম হচ্ছে কি, আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বিশ্বের দরবারে ভারতবর্ষকে আজকে কোনখানে নিয়ে গেছে দেখুন। আগে প্রধানমন্ত্রীরা যখন 50 জনের যদি বিশ্বের দরবারে যদি দাঁড়াতো, তাহলে দেখতেন 50 জনের পেছনে। আজকে প্রধানমন্ত্রী যেখানে দাঁড়ায়, লাইন তার পেছন থেকে শুরু হয়।
এটাই তো ভারতবর্ষ। আজকে যে ভারতবর্ষকে আমরা গর্ববোধ করি, আজকে এই যে বাংলাদেশ যে ছোট্ট লাফালাফি করছে, আমরা শান্তিপ্রিয় দেশ বলে তাই জন্য এখন অব্দি কথা বলতে পারছে, এবং আর কটা দিন অপেক্ষা করুন, এরপরেও পারবে না। পাকিস্তান যেমন খাওয়ার জন্য হাহাকার করছে, এবং বাংলাদেশও তাই দুর্ভিক্ষ লাগার মতন অবস্থা, টমেটো পেঁয়াজে কি অবস্থা। তো সেখান থেকে এরা লড়াইয়ের জন্য না, এরা একটা গৌরাঙ্গবাবু আপনার কাছে আসবো। প্রসঙ্গত যে জঙ্গি, আমরা জানি বাংলাদেশ জঙ্গি প্রবেশের একটা চেষ্টা চলছে, বহু রোহিঙ্গা রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে বাংলায় যেসব জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছেন, তো সেখানে বাংলার পুলিশ কোথাও কি ব্যর্থ বলে আপনার কি মনে হচ্ছে? বাংলার পুলিশ যদি ব্যর্থ হতো তাহলে সারা দেশের মধ্যে সব থেকে বেশি বেশি জঙ্গি জঙ্গি আমাদের নয়, বেশ বলুন। হ্যাঁ বলুন। আমাদের এখান থেকে করতো না। এগুলো এগুলো আজকে দেখুন, ভারতকে আভ্যন্তরীণ দিক থেকে দুর্বল করে দেওয়ার জন্য যে অপচেষ্টা যারা যারা করছে তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে লাগবে। এটা পশ্চিমবঙ্গের মাধ্যমে, কিন্তু পশ্চিমবঙ্গ ঘেঁষা বাংলাদেশ সুতরাং বাংলাদেশ দিয়ে সহজেই অনুপ্রবেশ করতে পারবে। পাকিস্তান দিয়ে কি তাই বলে জম্মু কাশ্মীরে জঙ্গি প্রবেশ করে না? বা যারা 2000 টাকা নোট ছাপিয়ে দিয়ে বলছিল জঙ্গি আর বেরোবে না, জঙ্গিরা অস্ত্র পাবে না, টাকা পাবে না, রসদ পাবে না, চিপস লাগানো থাকবে, তারা আর ঢুকতে পারবে না, তাই বলে কি জম্মু কাশ্মীরে ঢুকে না? এগুলা ভুল ধারণা। আমাদেরকে মনে রাখতে লাগবে যে ভারতবর্ষে যারা চোখ তুলে দাঁড়াবে, তাকাবে, দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ এবং পাকিস্তান, তাদের চোখটাকে উগড়ে ফেলতে লাগবে খুব ইমিডিয়েট রাখা যাবে না তাদেরকে, ইমিডিয়েট চোখটাকে উগড়ে ফেলতে লাগবে। কিন্তু কেন ফেলা হচ্ছে না সেটাই আমার কাছে প্রশ্ন। আচ্ছা, সোমেনবাবুর কাছে। সোমেনবাবু, আমরা জানি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বরাবরই ভারতের ক্ষতি করার চেষ্টা করছে পাকিস্তানের থেকে, এবার তারা বাংলাদেশে গেল। এটা ভারতের ক্ষেত্রে কতটা অশনি সংকেত, কি বলবেন? যখনই আমরা জানি যে ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের যে বলা হয় যে রাজনীতির গুরু অর্থাৎ যে কৌটিল্য চাণক্য, তার যদি সপ্তাঙ্গ নীতি আমরা দেখি, এখানে আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে তিনি যে রাষ্ট্র দর্শনের ইঙ্গিত দিয়ে গেছিল তা আজও প্রযোজ্য। অর্থাৎ আমার প্রতিবেশী রাষ্ট্রগুলির ক্ষেত্রে আমার বৃহত্তম দেশ হিসাবে এমন বৈদেশিক নীতি আমাদের বা কূটনীতির চাল নিতে হবে। শুধুমাত্র যুদ্ধ করাই নয়, মনে রাখতে হবে আমেরিকা সারা পৃথিবীতে শুধু যুদ্ধবাজ হয়েই কিন্তু পৃথিবীর বড় দাদা হয়ে আসেনি বা সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেনি। তার কূটনৈতিক চাল, এবং একই সঙ্গে বলা যায় যে যুদ্ধ শুধু যে বলে যায় হাতে নয় পাতেও হয়, অর্থাৎ হাতে মারা শুধু নয়, পাতে মারা, এই দুই ধরনের অস্ত্র প্রয়োগ করে কূটনীতিকে বৃহৎভাবে আঙ্গিকে নিয়ে আসার ক্ষেত্রেও ভারত রাষ্ট্রকে অনুসরণ করতে হবে। ঠিক। এই বাংলাদেশ, যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল ভারতবর্ষের সহযোগিতায়, সেই বাংলাদেশ ভারত বিরোধী একের পর এক অবস্থান নিয়ে চলেছে। তার কারণ আমরা জানি ক্ষমতায় এসছেন শান্তির জন্য নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস, এবং তিনি শুধু বাংলাদেশে নয়, অশান্তি ভারতেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কিন্তু এই ভারতবর্ষ, আমরা বিশ্লেষকদের কথায় যেটা জানলাম, যে এই ভারতবর্ষ মজবুত আছে, এক আছে, অটুট আছে, যেটা কিন্তু বারবার দেখা গেছে। কাঁটাতারে বেড়া দিতে যখন বাংলাদেশের সেনা, বাংলাদেশের সাধারণ মানুষ যখন বিরোধিতা করেছে, তখন কিন্তু মানুষ কোনো জাতি ধর্ম দেখেনি, ভারতীয় হয়ে কিন্তু পাশে দাঁড়িয়েছে। সবাইকে ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। পরবর্তী অনুষ্ঠান দেখতে নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।